হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। দুতরফা দাখিলা পদ্ধতির উপর আজ আমার সপ্তম ক্লাস। তো আজ আমরা যেটা শিখব সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন নম্বর 6, যেটি সিলেট বোর্ড 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু পড়ে নেব। জনাব লিপটন তার ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। 1 জানুয়ারি 2014 তার ব্যবসায় সম্পদ ও দায় ছিল নিম্নরূপ: নগদ তহবিল 1,50,000 টাকা, ব্যাংক জমা 30,000 টাকা, আসবাবপত্র 25,000 টাকা, দেনাদার 15,000 টাকা, পাওনাদার 18,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা। উক্ত বছরে জনাব লিপটন আরও 60,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি নগদ 20,000 টাকা এবং 5,000 টাকার পণ্য উত্তোলন করেন। 31শে ডিসেম্বর 2014 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায় ছিল: নগদ 80,000 টাকা, আসবাবপত্র 32,000 টাকা, দেনাদার 37,000 টাকা, মজুত পণ্য 65,000 টাকা, ব্যাংক ঋণ 30,000 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা এবং পাওনাদার 25,000 টাকা। তো আমরা উদ্দীপকটা পড়ে নিলাম। এবার দেখি আমাদের সৃজনশীল প্রশ্নে কি বলছে। ক নম্বরে কি বলছে, জনাব লিপটনের প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে কি বলছে, জনাব লিপটনের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ নম্বরে কি বলছে, 2014 সালে জনাব লিপটনের ব্যবসার লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো আমরা উদ্দীপকটা পড়ে নিলাম এবং সৃজনশীল প্রশ্নে আমাদের কি বলছে সেটা আমরা পড়ে নিলাম। তো এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ক নম্বর। ক নম্বর কি বলছে, জনাব লিপটনের প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। তো এটার জন্য আমি একটা ছক নিব। ছকটা হবে কি, বিবরণ টাকা টাকা। আর আমি ক নম্বরে একটা হেডিং দিয়েছি কি, প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। তো প্রারম্ভিক চলতি সম্পদ, অর্থাৎ এই যে 1 জানুয়ারি 2014 সালে ব্যবসা সম্পদ ও দায়ের ছিল নিম্নরূপ, এখান থেকে অর্থাৎ এটাই হচ্ছে কি আমাদের প্রারম্ভিক সম্পদ এবং দায়। তো এখান থেকে আমরা প্রারম্ভিক সম্পদের মধ্যে থেকে আবার কি করব, চলতি সম্পদগুলো নেব। তো আমরা চলতি সম্পদ কোনগুলো আমরা জানি, নগদ তহবিল কি আমাদের জন্য চলতি সম্পদ। তো নগদ তহবিলটা আমরা নিব। নগদ তহবিল কত আছে, 1,50,000 টাকা। তাহলে আমরা 1,50,000 টাকা নিব। তারপর কি আছে, ব্যাংক জমা। ব্যাংক জমাও কি আমাদের জন্য চলতি সম্পদ। তাহলে ব্যাংক জমাটা নিব। কত টাকা আছে, 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমরা নিব। তারপর আর কি আছে আমাদের, আসবাবপত্র আমাদের কিন্তু চলতি সম্পদ না, আসবাবপত্র আমাদের একটা স্থায়ী সম্পদ। আর দেনাদার কি আমাদের জন্য চলতি সম্পদ। দেনাদার কত টাকা, 15,000 টাকা। তাহলে আমরা দেনাদারটা নিব 15,000 টাকা। তারপর কি পাওনাদার তো দায়, এটা যাবে না, ব্যাংক ঋণও দায়। তাহলে আমাদের যে সম্পদ ছিল সেগুলো থেকে আমরা চলতি সম্পদটা এই 3টা এন্ট্রি পাইলাম এবং 3টা এন্ট্রি নিয়েছি এবং এটার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কী করব, যোগ করব। যোগ করার পর যেটা পাবো সেটাই আমাদের চলতি সম্পদের পরিমাণ। তাহলে আমরা অ্যামাউন্ট 3টা একটু যোগ করে দেখি কত হয় আমাদের। 1,50,000 যোগ কত, 30,000 যোগ হচ্ছে 15,000, টোটাল হয় কত, 1,95,000 টাকা। এই 1,95,000 টাকায় কি আমাদের জন্য টোটাল চলতি সম্পদ। তো এখানে আমরা লিখে দেবো এটা প্রারম্ভিক চলতি সম্পদ। তো আমরা প্রারম্ভিক চলতি সম্পদ, আর উত্তরটা আমরা কি করব, লিখে দেব প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ কত টাকা, 1,95,000 টাকা। তাহলে আমাদের ক নম্বর অপশনে বলেছিল যে জনাব লিপটনের প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করা। আমরা প্রারম্ভিক চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে আমাদের ক নম্বর শেষ। ক নম্বরের পরে কি আছে, খ নম্বর। খ নম্বরে কি বলছে, জনাব লিপটনের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করলাম। তো এটার জন্য আমরা একটা ছক নেব, আর আমরা জানি কিভাবে সমাপনী মূলধন নির্ণয় করতে হয়। তারপরে এক নজর সূত্রটা দেখে নিই। সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বাদ দিয়ে যে অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে সমাপনী মূলধনের পরিমাণ। তাহলে আমরা ছকটা নেব এভাবে, বিবরণ টাকা টাকা। আর আমরা খ নম্বরে একটা হেডিং দিচ্ছি সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা প্রথমে সমাপনী মোট সম্পদটা নির্ণয় করি। তাই সমাপনী মোট সম্পদ কী কী আছে আমরা একটু দেখে নিই। সমাপনী মোট সম্পদ কী কী আছে দেখুন। এটা ছিল আমাদের কি প্রাথমিক, আর 31শে ডিসেম্বর যেটা, এটা হচ্ছে সমাপনী। তো সমাপনী কী আছে, প্রথমে নগদ আছে। তাহলে নগদটা নেব। নগদ কত টাকা আছে, নগদ আছে 80,000 টাকা। তাহলে আমরা প্রথমে 80,000 টাকা নেব। তারপর কি আছে দেখো, আসবাবপত্র। আসবাবপত্র কি আমাদের সম্পদ। তাহলে আসবাবপত্রটা নেব। আসবাবপত্র কত আছে, 32,000 টাকা। তাহলে আমরা এখানে নেব 32,000 টাকা। তারপর কি আছে, দেনাদারও আমাদের জন্য কি সম্পদ। তাহলে দেনাদার নেব। দেনাদার কত, 37,000 টাকা। তাহলে আমরা দেনাদার নেব 37,000 টাকা। মজুদ পণ্য সেটাও কি আমাদের জন্য
সম্পদ, তাহলে মজুদ পণ্যটা নিব কত টাকা, 65,000 টাকা। তাহলে এখানে 65,000 টাকা নিব। ব্যাংক ঋণ আমাদের জন্য কি দায়, তাহলে ব্যাংক ঋণটা এখানে যাবে না। বকেয়া বেতনও কি দায়, পাওনাদারও কি দায়, তাহলে এই ব্যাংক ঋণ, বকেয়া বেতন এবং পাওনাদার আমরা দায়ে নিব। যেহেতু সম্পদ আর আমাদের নাই, তাহলে এই চারটা অ্যামাউন্ট কী করব, যোগ করব। তাহলে এই চারটা অ্যামাউন্ট যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হয় আমরা একটু দেখে নিই। 80,000 যোগ হচ্ছে 32,000 যোগ হচ্ছে 37,000 যোগ হচ্ছে 65,000। এই চারটা অ্যামাউন্ট যদি যোগ করি তাহলে আমার হয় কত, 2,14,000 টাকা। তাহলে আমরা এখানে 2,14,000 টাকা নিব। তো 2,14,000 টাকা আমরা লিখলাম। এরপর আমরা কি করব, বাদ দেব এখান থেকে কি সমাপনী দায়গুলো। তাহলে আমরা এখানে একটা সমাপনী দায় হেডিং দেব। সমাপনী দায় হেডিং দিলাম একটা। এখন সমাপনী কি কি দায় আছে আমরা সেটা একটু দেখব। সমাপনী দেখো, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ কি আমার দায়, তাহলে ব্যাংক ঋণটা নিব আমরা। ব্যাংক ঋণ কত টাকা আছে, 30,000 টাকা। তাহলে আমরা এখানে নেব 30,000 টাকা। তারপর কি আছে আমাদের দেখো, বকেয়া বেতন কত টাকা, 5,000। তাহলে বকেয়া বেতন নেব 5,000 টাকা। তারপরে কি আছে আমরা একটু দেখি, পাওনাদার, পাওনাদারও কি আমাদের জন্য দায়, তাহলে পাওনাদার আছে কত, 25,000 টাকা। পাওনাদারটাও নিব। যেহেতু আমাদের আর কি দায় নাই, সুতরাং আমরা কি করবো, এই তিনটা অ্যামাউন্ট যোগ করব। 30,000 আর 5,000 যদি যোগ করি 35, আর যদি 25,000 যোগ করি তাহলে মনে হয় 60,000 টাকা হয়। তাহলে আমরা একবার এখানে 60,000 টাকা লিখতে পারি। এই 60,000 টাকা আমরা কি করব, 2,14,000 টাকা থেকে মাইনাস করবো। এই জন্য এই অ্যামাউন্টটাকে কি করব, ব্র্যাকেট দিয়ে আটকাই দিব এভাবে। তো এখন দেখো 2,14,000 টাকা থেকে যদি 60,000 টাকা আমরা মাইনাস করি তাহলে কত পাই আমরা দেখি, 60,000, 1,54,000 টাকা। তো আমাদের এখানে লিখবো 1,54,000 টাকা। এই 1,54,000 টাকাই কি আমাদের জন্য কি নির্ণয় করলাম আমরা, সমাপনী মূলধন। এই জন্য লিখে দেবো সমাপনী মূলধন। আর আমরা উত্তরটা লিখে দেবো কি, সমাপনী মূলধনের পরিমাণ 1,54,000 টাকা। তাহলে আমাদের খ নম্বর অপশানে বলেছিল জনাব লিপটনের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করা। আমরা সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করলাম। তাহলে আমাদের খ নম্বর শেষ। খ নম্বর পরে কি আছে, গ নম্বর। গ নম্বরে কি বলছে, 2014 সালে জনাব লিপটনের ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করা। তো আমরা জানি কিভাবে লাভ বা ক্ষতি নির্ণয় করতে হয়। তো আমরা এটার জন্য একটা ছক নিব। ছকে কি কি থাকবে, বিবরণ, টাকা, টাকা। আর গ নম্বর হেডিং আমরা কি দিচ্ছি, ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। তো আমরা জানি লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয়। তারপর একটু এক নজর দেখে নিই। সমাপনী মূলধনের সাথে কি করব, আমরা উত্তোলনটা যোগ করব। তারপর কি প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা যোগ করব। তারপর যে অর্থাৎ এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা মাইনাস করে যে অ্যামাউন্টটা পাবো সেটাই লাভ বা ক্ষতি। তাহলে আমরা এখানে একটু দেখি। প্রথমে কি নেব, সমাপনী মূলধন। সমাপনী মূলধন যেহেতু আমরা নির্ণয় করছি, অর্থাৎ খ নম্বর অপশানে কি সমাপনী মূলধন নির্ণয় করছিলাম, তাহলে আমরা এখানে লিখে দেবো খ থেকে প্রাপ্ত। তো সমাপনী মূলধন আমাদের কত হয়েছিল, 1,54,000 টাকা। তো আমরা এখানে লিখবো 1,54,000 টাকা। তো সমাপনী মূলধনের সাথে আমরা কি করব, উত্তোলনটা যোগ দেবো। তাহলে এখানে যোগ উত্তোলন। দেখো উত্তোলন আমরা যোগ দেব। উত্তোলন আমরা যখন উদ্দীপকটা পড়েছিলাম তখন দেখো এখানে দেখছিলাম যে তিনি উক্ত বছরে 20,000 টাকা নগদ এবং 5,000 টাকা পণ্য উত্তোলন করেন। তাহলে আমরা এখানে উত্তোলনটা তোমরা এইভাবেও দিতে পারো, 20,000 যোগ 5,000 দিয়ে এভাবেও নিতে পারে, অথবা তোমরা আলাদা আলাদাভাবে উত্তোলন এইভাবে হেডিং দিয়ে, অর্থাৎ নগদ এবং পণ্য, এরকম দুটো অপশনে নিয়েও তোমরা করতে পারো। তো তোমাদের কাছে যেটা বেটার মনে হয়, তো আমি এখানে এভাবেই করব। অর্থাৎ 20,000 যোগ হচ্ছে 5,000 কত হয়, 25,000 টাকা। তাহলে 25,000 টাকা আমি এখানে লিখব। তো এই দুটো অ্যামাউন্ট যোগ করলে আমার কত হয় আমরা একটু দেখে নিই। 1,54,000 আর হচ্ছে 25,000 টাকা কত হয়, 1,79,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 1,79,000 টাকা। তো 1,79,000 টাকা আমরা লিখলাম। আমরা সমাপনী মূলধন প্লাস উত্তোলন যোগ করে যে অ্যামাউন্টটা পাইলাম, এই অ্যামাউন্টের সাথে আমরা বাদ দেব কি, বাদ দেব প্রারম্ভিক মূলধন। তো
তো প্রারম্ভিক মূলধন যেহেতু আমরা নির্ণয় করি না, এই জন্য আমাদের যেটা করতে হবে একটা গণনার মাধ্যমে করতে হবে। তো আমি গণনাটা করে রাখছি, আমি এখানে গণনা 1 লিখবো। দেখো গণনাটা কিভাবে করব। দেখো আমরা জানি প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্য আমরা কি করি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস দিই প্রারম্ভিক মোট দেয়। যেহেতু আমরা প্রারম্ভিক মোট সম্পদ আমরা নির্ণয় করি নাই, তো আমরা চলতি সম্পদ নির্ণয় করছিলাম ক নম্বর অপশানে চলতি সম্পদ নির্ণয় করছিলাম। তো এই জন্য আমি চলতি সম্পদ প্লাস আসবাবপত্র দিছি, যাতে একটু সুবিধা হয় আমাদের এই জন্য। তো আমাদের চলতি সম্পদ কত ছিল, 1,95,000 টাকা। আর আসবাবপত্র যেহেতু স্থায়ী সম্পদ ছিল, এটা আমরা নির্ণয় কত, 25,000 টাকা। এই জন্য আমরা এখানে লিখছি 25,000 টাকা। আর প্রারম্ভিক মোট দায় কী কী ছিল আমাদের, দেখো প্রারম্ভিক মোট দায় ছিল পাওনাদার 18,000 টাকা এবং ব্যাংক ঋণ 50,000 টাকা। তাহলে আমরা সেখানে এই দুইটা নিয়েছি, পাওনাদার এবং ব্যাংক ঋণ। তাহলে এই অ্যামাউন্টটা যোগ করলে আমরা পাই 2,20,000 টাকা এবং এই দুইটা যোগ করে পাই 68,000 টাকা। তাই 2,20,000 থেকে যদি 68,000 টাকা মাইনাস করি, তাহলে আমরা পাই হলো 52,000 টাকা। তাহলে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ দাঁড়ায় কত, 1,52,000 টাকা। এই জন্য আমরা এখানে গণনা 1 দিয়ে আমরা কি করব, এখানে সরাসরি 1,52,000 টাকা লিখব। আর অবশ্যই তোমাকে এই গণনাটা দেখিয়ে দিতে হবে, যেহেতু আমরা প্রারম্ভিক মূলধনটা আমরা করি নাই। যদি আমরা ক নম্বর অপশনে প্রারম্ভিক মূলধনটা করতাম, তাহলে আমাদের এখানে করার প্রয়োজন হতো না। তারপরে কি করব, আমরা প্রারম্ভিক মূলধনের সাথে আমরা কি করি, অতিরিক্ত যে মূলধনটা থাকে সেটা যোগ করি। যেহেতু আমরা উদ্দীপক পড়ার সময় দেখেছি যে আমাদের অতিরিক্ত মূলধন আছে, তাহলে আমরা কি করব, এখানে অতিরিক্ত মূলধনটা যোগ করে দেব। অতিরিক্ত মূলধন আমাদের কত আছে আমরা একটু দেখে নিই। তিনি বছরে আরও কি 60,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে এটাই কি আমাদের অতিরিক্ত মূলধন টাকা। তাহলে এই 60,000 টাকা আমরা এখানে নিব। তো এই 60,000 টাকা আমরা নিলাম, তাহলে 1,52,000 আর যদি 60,000 টাকা আমরা যোগ করি, তাহলে আমাদের কত হয় আমরা একটু দেখে নিই। 1,52,000 যোগ হচ্ছে 60,000 কত, 2,12,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 2,12,000 টাকা। তো এই 2,12,000 টাকা আমরা নিলাম, এটা কি করব, আমরা মাইনাস করব। তাহলে এই অ্যামাউন্টটা যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের কত হয়, দেখো আমরা কোথা থেকে মাইনাস করব, 1,79,000 মাইনাস 2,12,000। তাহলে আমাদের কত হয়, দেখো মাইনাস 33,000 টাকা। তাহলে মাইনাস 33,000 টাকা, তার মানে কি ক্ষতি হয়েছে। এই জন্য আমরা এখানে মাইনাস 33,000 টাকা লিখবো। আর আমরা জানি যে অ্যামাউন্টটা মাইনাস থাকে সেটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিই। এই জন্য লাস্টে আমরা ব্র্যাকেট দিয়ে এটা আটকে দেবো এবং হিসাব সমীকরণ দ্বারা বন্ধ করে দেবো। আর যেহেতু এটা ব্যবসা আমার কী হয়েছে, ক্ষতি হয়েছে, এই জন্য আমরা এখানে লিখে দেবো কি, ক্ষতি। আর উত্তরেও আমরা লিখে দেবো কি, ক্ষতির পরিমাণ 33,000 টাকা। তাহলে আমাদের গ নম্বর অপশনে বলেছিল ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করলাম, আমাদের এখানে ক্ষতি হয়েছে। তো গ নম্বর অপশন শেষ। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন তোমরা যেটা করবে, বাসায় বসে অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবে। যদি তুমি প্র্যাকটিস করো, তোমার কাছে অঙ্কটা অনেক ইজি মনে হবে। তো সবাই ভালো থাকুন। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।